হচ্ছে IELTS, which stands for ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমি একটু আমার নিজের ইন্ট্রোডাকশনটা সবার আগে দিয়ে নেই। আমার নাম তামান্না জাহান। আমি কেমব্রিজ সেলটা সার্টিফাইড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার। আমি বর্তমানে কাজ করছি শাকিল এডুকেশন গ্রুপে। ইটস বেসিক্যালি আ কনসালটেন্সি ফার্ম অ্যান্ড আমরা কাজ করি ইউরোপের বিভিন্ন দেশে এবং কানাডাতে স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে। ওখানে আমি ESL ট্রেনার হিসেবে আছি। এর আগে আমি সিনিয়র আইএলটিএস ফ্যাকাল্টি এবং একাডেমিক ম্যানেজার হিসেবে ছিলাম রোয়েলসে, which is the first English language club of online English language club of Bangladesh. এরপরে আমি ছিলাম এর আগে আমি ছিলাম টাইমেক্স একাডেমিতে অ্যাজ অ্যান একাডেমিক ম্যানেজার অ্যান্ড আইএলটিএস ট্রেনার। এর আগে আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল থেকে, যেখানে আমি ইংলিশ ভার্সনের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত ছিলাম। আমি সেলটা করেছি আন্ডার ইউনিভার্সিটি অফ কেমব্রিজ and which was done from the British Council Bangladesh. আমি MBA করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে HRM এবং আমার BBA ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আরো যদি ছোটবেলার কথা জানতে চান তাহলে স্কুল কলেজ আমার ছিল বিকর্ণসা স্কুল কলেজ থেকে আমি SSC এবং HSC শেষ করেছি 2005-07 সালে। আচ্ছা, so this is my end report of CELTA. আমি আমার সার্টিফিকেট এখনো পাইনি ডিউ টু করোনা ইস্যু। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের কার্যক্রম এখন স্থগিত রয়েছে। আশা করছি উইদিন ফিউ মান্থস আমি আমার মেইন সার্টিফিকেট পেয়ে যাব। and this is my IELTS course. আপনারা IELTS শিখতে আসবেন, শিখতে আসছেন বা IELTS সম্পর্কে জানতে চাচ্ছেন, সো আপনাদের অবশ্যই একটা কিউরিওসিটি থাকে যে আমি যার কাছে পড়বো তার নিজের আসলে IELTS স্কোরটা কিরকম বা তার নিজের দক্ষতাটা কিরকম। তো আমার CFR লেভেল হচ্ছে C1 এবং আমার CLB 9 স্কোর আছে IELTS এ, as you can see. Listening 8, reading 7, writing 7, speaking 7.5. So overall band score 7.5. and so IELTS সম্পর্কে একটু জানি যে IELTS আসলে কি আমরা অনেকে মনে করি যে আমার ইংরেজিতে দুর্বলতা আছে, আমি IELTS করলে হয়তো বা আমার ইংরেজিটা ভালো হবে। অনেকে বলতে পারে যে আমার স্পিকিং এ দুর্বলতা, IELTS করলে হয়তো আমার স্পোকেনটা ভালো হবে। বেসিক্যালি IELTS হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আপনি এত বছর ইংরেজি কি শিখে এসেছেন সেটার টেস্টিং সিস্টেমটাই IELTS। অথবা যদি আরো প্রিসাইজলি বলি যে আপনি যদি ফরেন কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যান, আপনি যদি ফরেন কোনো কান্ট্রিতে ইমিগ্রেশন নিয়ে যান, ওখানকার এনভায়রনমেন্টের সাথে আপনি ইংরেজিতে কমিউনিকেশন কতটুকু করতে পারবেন, আপনি যে পড়তে যাবেন আপনি আদৌ ওখানের পড়াশোনার স্টাডিজ সাথে রিলেট করতে পারবেন কিনা, সেই টেস্টটাই হচ্ছে IELTS। এবং সেই আপনার কম্প্যাটিবিলিটির যে টেস্টটা, সেই টেস্টটাই হচ্ছে IELTS এক্সাম। তো আমরা এটাকে বলি যে এটা আসলে ঠিক একটা কোর্স না, ইটস মোর দ্যান আ প্রিপারেশন কোর্স, একটা এক্সামের জন্য প্রিপারেশন কোর্স। যেমন আমরা যদি অনেকে BCS এর জন্য ট্রাই করে থাকি, BCS ভর্তি কোচিং করি আমরা, তাই BCS পরীক্ষার কোচিং করি আমরা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে অ্যাডমিশন কোচিং করি। তো এই কোচিংটাই হচ্ছে এই আপনার প্রিপারেশন কোর্সটাই হচ্ছে IELTS, IELTS এর যে কোর্সটা আমরা বলি। তো এই IELTS এর এক্সামটা এটা হচ্ছে কম্বাইনলি করে তিনটা বডি, দ্যাট ইজ ব্রিটিশ কাউন্সিল, ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন। নাম্বার 1 ইজ ব্রিটিশ কাউন্সিল এবং IDP, আরটা হচ্ছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। এরা কম্বাইনলি এই এক্সামটাকে মনিটর করে এবং ব্রিটিশ কাউন্সিল IDP ওরা হচ্ছে কন্ডাক্ট করে এক্সামগুলোকে। ওকে, এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড মোট 140টা কান্ট্রিতে IELTSটাকে অ্যাকসেপ্ট করা হয় আপনার একটা টেস্টিং সিস্টেম হিসেবে বা রিকোয়ারমেন্ট হিসেবে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হিসেবে। এবং 9000 ইনস্টিটিউটস অলমোস্ট এই IELTSটাকে আপনার করে, অ্যাকসেপ্ট করে। তো এখন একটু ডেপথে চলে যায় যদি। ইয়েস, সানজিদা সুলতানা হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? সানজিদা কিছু বলতে চাইলে আনমিউট করে কোয়েশ্চেন করেন। আচ্ছা, বোধহয় ভুলে চাপ পড়ে গিয়েছে। তো IELTS এর দুইটা মডিউল হয়, একটা মডিউল হচ্ছে জেনারেল ট্রেনিং আর একটা হচ্ছে একাডেমিক। জেনারেল ট্রেনিং আর একাডেমিকের ডিফারেন্সটা আমরা জানবো, বাট এক্সামের ডিফারেন্সটা একটু দেখি। রাইটিং এবং রিডিং
এইটার ফরম্যাটটা একটু চেঞ্জ হয়। যেমন জেনারেল ট্রেনিং যারা এক্সামটা দেয় এদের এই এক্সামে রিডিং এ 5টা প্যাসেজ থাকে, এবং একাডেমিক যারা পরীক্ষা দেয় তাদের রিডিং এ 3টা প্যাসেজ থাকে। আবার একটু বলি যে একাডেমিক একাডেমিক এক্সাম যারা দেয় তাদের রাইটিং এর এবং জিটির রাইটিং এর কনটেক্সট গুলো ডিফারেন্ট থাকে। যেমন টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা রাইটিং থাকে আইএলটিএস এক্সামে। একাডেমিক যারা দেয় তাদের টাস্ক 1টা আসে হচ্ছে গ্রাফ অথবা কোনো চার্ট বা কোনো প্রসেস এগুলোকে ডেসক্রাইব করা। আর জিটিতে যারা এক্সাম দেয় তাদের এক্সামে আসে কোনো একটা অ্যাপ্লিকেশন লেখা, লেটার লেখা, হয়তো আপনার বাচ্চা স্কুল থেকে পিকনিকে যাবে, আপনি সেখানে জয়েন করতে চাচ্ছেন, এরকম কোনো ফর্মাল বা ইনফর্মাল রাইটিং এর একটা ইয়ে থাকে, সুযোগ থাকে, এক্সাম থাকে। আর টাস্ক 2টা যদিও মানে সেম ক্যাটাগরিরই টাস্ক 2 থাকে এক্সাম কোয়েশ্চেন গুলো, বাট কনটেক্সটটা একটু ডিফারেন্ট থাকে। টাস্ক জেনারেল ট্রেনিং এর কনটেক্সটটা মোর সোশ্যাল প্রবলেমস নিয়ে থাকে, আর রাইটিং এর কনটেক্সটটা অনেকটা ঠিক মানে একাডেমিকের কনটেক্সটটা অনেকটা ঠিক আমাদের স্টাডি বেসড কিছু বা স্টুডেন্ট সেন্টার্ড কিছু ইয়ে থাকে, কনটেক্সট থাকে। আচ্ছা, লিসেনিং আর স্পিকিং নিয়ে যদি জিজ্ঞেস করি, লিসেনিং এবং স্পিকিং দুইটা এক্সামেরই সেম হয়, এবং বলা যেতে পারে যে যদি দুইজন মানুষ একই সাথে রেজিস্ট্রেশন করেন হয়তোবা সেম ডেটেও এক্সাম পড়তে পারে, ইটস নট মেক এনি ডিফারেন্স। বাট হ্যাঁ, লিসেনিং এক্সামে আইডিপি তে দেখেছি এটা যে ওরা জিটি গুদেরকে একটা সাইডে বসায়, একাডেমিকদেরকে আরেকটা সাইডে বসায়। বাট এটা হয়তোবা মানে আপনার কোয়েশ্চেনের উপরে এটা কোনো ডিফার করে না। আচ্ছা, এরপর নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, ডিফারেন্সটা কি একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে? একাডেমিক এক্সামটা আইএলটিএস এর তারাই দেয় যারা কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যায়, হয়তো বা এটা হতে পারে পোস্ট গ্রাড করতে যাচ্ছে বা আন্ডার গ্রাড করতে যাচ্ছে বা কোনো পড়াশোনার কাজের জন্য যারা যায়। আর জিটিটা তারা দিবে যারা হচ্ছে ইমিগ্রেশন নিয়ে কোথাও যাচ্ছে, কোনো দেশে যাবে। ওকে, লিসেনিংটা কিরকম হবে? লিসেনিং এন্ড স্পিকিংটা হবে সেম, সেটা তো বললাম একটু আগে, এবং রিডিং এটাও ডিসকাস করা হয়ে গেছে যে রিডিং এর কন্টেন্ট গুলো একটু ডিফারেন্ট হবে, এবং প্যাসেজের জিটিতে 5টা প্যাসেজ থাকবে, একাডেমিকে 3টা প্যাসেজ থাকবে। রাইটিং সেম থাকবে, টাস্ক 1 টাস্ক 2 দুইটা টাস্ক থাকবে, বাট টাস্ক 1 এর কোয়েশ্চেনটা ডিফারেন্ট হবে। একটাতে অ্যাপ্লিকেশন, জিটিতে অ্যাপ্লিকেশন থাকবে বা লেটার থাকবে, আর একাডেমিকে থাকবে হচ্ছে চার্ট, গ্রাফ বা কোনো একটা প্রসেস, ম্যাপ, কোনো একটা বর্ণনা দেওয়া থাকবে। এখন এক্সামের স্ট্রাকচারটা একটু যদি দেখি, এক্সামটা 4টা ভাগে হয়, 4টা পার্ট থাকে এক্সামের: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তো স্পিকিং এক্সামটা হয় এক্সামের আগে হয়, 2 দিন আগে হয়, অথবা এক্সামের পরে হয়, ওই দিন এক্সামের দিন হয় না। লিসেনিং, রিডিং এবং রাইটিং গুলো এগুলো একদিন হয়। প্রথমে সকাল থেকে আপনার লিসেনিং শুরু হবে, লিসেনিং শেষ হওয়ার পর 10 মিনিট ব্রেক দিয়ে রিডিং শুরু হবে, 1 ঘন্টা পর আবার 10 মিনিট ব্রেক দিয়ে রাইটিং এর জন্য ক্লাস শুরু হবে। এখন সময় কোনটায় কিরকম পাবেন? লিসেনিং এ মোট আপনার 30 মিনিটস টাইম থাকবে 40টা কোয়েশ্চেন আনসার করার জন্য। এরপর you will get 10 minutes extra time to write the answers in the answer sheet. লিসেনিং যখন আমরা করব তখন আমরা কোয়েশ্চেনের মধ্যে আনসারটা লিখে রাখবো, এবং এক্সট্রা যে 10 মিনিটস টাইম থাকবে সেই সময়টা আমি আনসার কোয়েশ্চেন থেকে আনসার শিটের মধ্যে ট্রান্সফার করব। যদি রিডিং এর কথা বলি, রিডিং এ আমরা এই 3টা সেকশন থাকে, এবং 3টা প্যাসেজ বা 5টা প্যাসেজ সলভ করার জন্য ইন টোটাল 60 মিনিটস টাইম পাবো, 1 ঘন্টা। এবং এখানে আপনাকে এমন নাই যে প্রথম প্যাসেজের জন্য 20 মিনিট, পরের প্যাসেজের জন্য 20 মিনিট, এভাবে ভাগ করে দিবে না, আপনি আপনার সুবিধা মতো সময় মতো সলভ করবেন। বাট ডিফারেন্সটা হচ্ছে এখানে আপনি কোয়েশ্চেনের আনসার শিটে তোলার জন্য আলাদা করে কোনো সময় পাবেন না। সো যখন সলভ করছেন তখনই আপনি এই আনসারগুলো আনসার শিটে লিখে ফেলবেন। চলে যাচ্ছি রাইটিং এ। রাইটিং এ আমাদের 1 ঘন্টা টাইম থাকবে। টাস্ক 1 এর জন্য নির্ধারিত সময় থাকে 20 মিনিটস, আর টাস্ক 2 এর জন্য থাকে নির্ধারিত সময় 40 মিনিটস। তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলি, স্পেশালি আমি বলি, যেহেতু অনেক টাকা খরচ করে তো দেওয়া হয়, স্টুডেন্ট মানুষ 17,500 টাকা, 1 টাকা 2 টাকা তো না।
তো এক্সামে টাস্ক 2 টা সবাইকে বলা হয় আগে সলভ করার জন্য, কারণ টাস্ক 2 তে বেশি মার্ক ক্যারি করে। তো আমরা যখন রাইটিং করব তখন আরো বেশি ভালো করে জানবো। বা টাস্ক 1 টা আমার কম মার্ক ক্যারি করে, 1/3 মার্ক ক্যারি করে, এবং টাস্ক 1 টায় 150 ওয়ার্ডস লিখতে হয়, 150 ওয়ার্ড, এবং টাস্ক 2 তে লিখতে হয় 250 ওয়ার্ড, মিনিমাম 250 ওয়ার্ড। সো যেহেতু এটা টাইম বেশি লাগে, চিন্তা করতে হয়, সো টাস্ক 2 টা আগে আমরা লেখার জন্য রেফার করি। আর এই তো 2টা টাস্ক থাকে, 1 ঘন্টার সময় থাকে। স্পিকিং এর এক্সামটা কিভাবে হয়, এটা একটা 1-to-1 এক্সাম হয়, যে এক্সামিনারের সাথে আমি একটা রুমে থাকবো, একাই থাকবো, এবং এক্সামিনার আমার কথাগুলো রেকর্ড করে রাখবে, সো দ্যাট আপনি যদি পরবর্তীতে বলেন যে আমার এক্সাম ভালো হয়েছে বাট আমি নাম্বার পাইনি, তখন যেন ওই রেকর্ড গুলো দেখে রিভিউ করতে পারে। এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে 2 জন এক্সামিনার চেক করে, সো রেকর্ড করা থাকলে একজন সেকেন্ড এক্সামিনারে দেখতে এটা সুবিধা হয়। আর 11 থেকে 14 মিনিট আমাদের স্পিকিং এর টাইম গুলো নির্ধারিত থাকে। 3টা পার্ট থাকে এখানে। পার্ট 1 এ হচ্ছে আপনার কিছু মানে জেনারেল কোয়েশ্চেন করে, লাইক আর ইউ আ স্টুডেন্ট আর আর ইউ ওয়ার্কিং, ডু ইউ লাইক দ্য প্লেস ইউ লিভিং, হোয়াই ডু ইউ লিভ, এরকম কোয়েশ্চেন করে। পার্ট 2 তে আপনাকে একটা কিউ কার্ড দেয়, একটা টপিক দেয়, এই টপিকে 1 মিনিট সময় দেয়, আপনি চিন্তা করবেন, কিছু শর্ট নোট লিখতে পারবেন, বা এবং 1 থেকে 2 মিনিট সময় থাকে আপনার ওই টপিক সম্পর্কে কথা বলার জন্য। আমরা যখন স্পিকিং এর লেসন গুলো করব তখন আরো প্রিসাইজলি জানবো এই সম্পর্কে। এবং পার্ট 3 তে কি থাকে, পার্ট 3 তে হচ্ছে পার্ট 2 তে যে টপিকটা ছিল সেটা সম্পর্কে আরো এনলার্জ ডিসকাশন থাকে। হয়তো বা ফিউচারে আপনার পার্ট 2 তে জিজ্ঞেস করলো যে what kind of food is most popular in your country, বা describe a cuisine of food you like, আপনাকে হয়তো বা পার্ট 3 তে জিজ্ঞেস করলো যে গত 20 বছর আগে খাবারের প্যাটার্নটা কি চেঞ্জ ছিল কিনা, বা আগে যেরকম মানুষ ফাস্ট ফুড কনজাম করতো এখন কি সেই কনজাম্পশন রেটটা বেড়েছে না কমেছে, বা ইন ফিউচার কি মনে করো তুমি এই রেডিমেড ফুডের কনজাম্পশনটা কি আরো বাড়বে, এরকম কিছু ডিসকাশন মূলক কোয়েশ্চেন করে পার্ট 3 তে। আচ্ছা, এখন চলে যাচ্ছি কিছু মিথ রিলেটেড, মানে আইএলটিএস এর সাথে জড়িত কিছু মিথ নিয়ে কথা বলবো। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। ইস কম্পারেটিভলি কোনটা একটু ডিফিকাল্ট আর কোনটা একটু সহজ? আচ্ছা, এটা হচ্ছে আপনি কোথায় পড়াশোনা করছেন ভাই, যদি একটু জানতে চাই। জি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ছি। আচ্ছা, আপনি আইআর এ যখন পড়ছেন ওখানে তো কোনো বইয়ের ইয়েই থাকে না, মানে কোনো বইই থাকে না, তো আপনার তো আইএলটিএস নিয়ে টেনশন করারই কিছু নাই, যেখানে যে মডিউলই দেন ভালো করবেন। মানে একটা মিথ আছে না আমাদের যে হচ্ছে জেনারেলটা একটু ইজি অর একাডেমিকটা একটু আই ওয়াজ ডিফিকাল্ট। জাস্ট জোকিং। আচ্ছা, জেনারেলটা ইজি নাকি এটা বলা কঠিন, কারণ যেহেতু লেটার লিখতে হয় এবং একটা প্যাসেজ লিখতে হয় 250 ওয়ার্ডের, রাইটিংটা জেনারেলের জন্য একটু কম্পিটিটিভ। দেখা যায় জেনারেল এক্সামে রাইটিং এ 7 পেজে খুব কম, কিন্তু একাডেমিকে 7 পেজে মোটামুটি সম্ভব, যেহেতু আপনার ওই যে টাস্ক কোনটা কম্পারেটিভলি ইজি। আর রিডিং প্যাসেজ যদি বলি, হ্যাঁ জেনারেলের প্রথম 2টা প্যাসেজ একটু সহজ থাকে, যেমন হয়তো বা কোনো হোটেলের ফ্লাইয়ার দিয়ে পোস্টার দিয়ে কোয়েশ্চেন করছে, তো তখন হয় কি যে ওই প্যাসেজগুলো যদিও 5টা প্যাসেজ থাকে, বাট প্যাসেজের ডেপথটা একটু ইজি জেনারেলের। বাট ওই যে রাইটিং এ বললাম যে রাইটিং এ আপনার একটা ধাক্কা খায় পার্ট 1 এর লেটার লিখতে গিয়ে বা অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে, কারণ আমরা গতানুগতিক ভাবে যেরকম ধারায় শিখে এসেছি লেখাটা, আইএলটিএস এর রাইটিংটা একটু ডিফারেন্ট সেখান থেকে। বাট যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো কোনোটাই সহজ না, দুইটাই সিমিলার, বা কোনোটাই খুব বেশি কঠিন না, কারণ এমন কোনো কোয়েশ্চেন করবে না যেটা আপনি পৃথিবীতে কখনো এই পর্যন্ত আপনার জীবনে শুনেন নাই, বা এমন কোনো টপিকে কোয়েশ্চেন আসবে না যেটা একদমই ফ্যামিলিয়ার না। আর কোনো কোয়েশ্চেন যদি কারো থাকে? আপু, এখানে যে ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি কোনটা বেটার? হ্যাঁ হ্যাঁ, এই মিথগুলো নিয়ে এখন আলোচনা করব। আমাদের স্টুডেন্টদের মধ্যে খুব একটা কিছু মিথ কাজ করে, যেটা আমি একটু মানে প্রায়ই শুনি এই ধরনের প্রশ্ন। আপনাদেরকে যদি বলি ব্রিটিশ কাউন্সিল ভালো নাকি আইডিপি ভালো এক্সামের জন্য, যদি কেউ দিয়ে থাকেন এক্সাম, যদি কেউ নিজের এক্সপেরিয়েন্স বলতে চান। আমি শুনেছি আইডিপি নাকি ভালো, আই মিন সহজ হয়।
হ্যাঁ, এরকম আমরা অনেকেই শুনি, বাট আসলে এটা একটা মিথ্যা জিনিস। হ্যাঁ, কারণ ওরা মানে এক্সামটা আসলে কন্ডাক্ট করে মানে হয় কাদের মাধ্যমে, এটা হচ্ছে আপনার কেমব্রিজ সার্টিফাইড যে এক্সামিনার থাকে, কেমব্রিজ সার্টিফাইড যে আপনার কোয়েশ্চেন যারা করে, ওরা সবাই কেমব্রিজ থেকে সার্টিফাইড। সো আপনার এক্সামের কোয়েশ্চেন বলেন, স্পিকিং বলেন, চেকিং বলেন, সমস্ত কিছু ওই এমন একটা স্ট্যান্ডার্ডই ফলো করবে। সো আপনি ব্রিটিশ কাউন্সিলে দেন বা আইডিপি দেন, ইট রিয়েলি ডাজন্ট মেক এনি ডিফারেন্স। হ্যাঁ, অনেকে বলে কি যে হয়তো বা ব্রিটিশ কাউন্সিল এক্সাম দিয়েছে, ভালো করে নাই, 6 মাস খুব পড়াশোনা করে আইডিপি দিয়ে এক্সাম দিয়েছে, ভালো করেছে। তো সে ভাবে যে আমি ব্রিটিশ কাউন্সিল থেকে দিলাম, আমার ব্রিটিশ কাউন্সিল হয়তো বা ভালো না। কিন্তু আসলে যে 6 মাস পরীক্ষা দিয়ে পরে পরীক্ষা দিয়েছে, পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, এটা আসলে অনেকেই ইয়ে করে না, ওভারলুক করে যায়। ওকে, নেক্সট হচ্ছে ফিমেল এক্সামিনার না মেল এক্সামিনার, এটা নিয়ে কার কি মতামত? অনন্যা তাংচেঙ্গা কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। মানে ফিমেল এক্সামিনার দিলে মার্কস কম দেয়, মেল এক্সামিনাররা মার্কস বেশি দেয়, এরকম কোনো? No, I think there is no difference between men and ইয়া, women. দেয়ার ইজ নো ডিফারেন্স, ইটস আ মিথ অ্যাকচুয়ালি। এখানে কোনো ডিফারেন্স নাই, কারণ ওই বললাম যেটা, যে ওরা সবাই একই রকম ট্রেন আপ থাকে। সো ফিমেল হোক আর মেল হোক, আপনি যদি স্পিকিং এর ক্রাইটেরিয়া গুলোকে ফুলফিল করতে পারেন, আপনি ইয়ে পাবেন, মানে আপনার কোনো সমস্যা হবে না। ওকে, দেন স্পিকিং বিফোর মেইন এক্সাম অর আফটার মেইন এক্সাম, কোনটা বেশি বেনিফিটেড, মানে বেনিফিশিয়াল, কি মনে হয়? ওকে, সো স্পিকিং After the main এক্সামের exam, আগে দেওয়া ভালো না পরে দেওয়া ভালো? পরে দেওয়া ভালো। কেন? আমার হচ্ছে কারণ হচ্ছে আমি যখন হচ্ছে রাইটিং লিসনিং এগুলো দিয়ে দিব, তখন আমি হচ্ছে কনফিডেন্টটা আমার একটু ভালো বেড়ে থাকবে যাবে। এবং মেয়েটার সাথে একটু পরিচিত থাকবো, যে কারণে আমার হচ্ছে যে মুভটা ইজি হবে। হ্যাঁ, এটা আসলে একটা মিথ, এটা আপনার এক্সামের উপরে তেমন ডিফারেন্স করে না, যে আগে হলে কোশ্চেন কঠিন হবে, পরে হলে কোশ্চেন সহজ হবে, না। বাট হ্যাঁ, একটা জিনিস আছে কনফিডেন্সের ব্যাপার, যদি কেউ স্পিকিং এ ভালো থাকে, তাহলে হয়তো বা দেখা যায় স্পিকিং আছে, এক্সামটা শেষ, একটা ঝামেলা শেষ। আবার অনেকের মনে হয় যে না, স্পিকিং এক্সাম খারাপ দিব, পরে কনফিডেন্স লো হয়ে যাবে, এক্সাম খারাপ হবে। তো এটা আসলে একটা মিথ, বাট এটা আপনার মেইন এক্সামের উপরে কোনো ডিফার করে না, কোনো কিছু, কোনো প্রভাব ফেলে না। আচ্ছা, এখন চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। আচ্ছা, কেন আমরা এখানে করব ক্লাস, আমরা আজকে যে সম্মিলিত হয়েছি এখানে আমরা কি পাবো? তো প্রথমত আমরা একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনার পাচ্ছি, দ্যাটস মি এনিওয়েজ। সো এবং লেটেস্ট এবং আপডেটেড কোর্স ম্যাটেরিয়ালস পাবো আমরা, যেটা আপনি হয়তো বা সাইফুস, মেন্টরস, বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে থাকবেন, বা হয়তো বা ওখান থেকে ওরা খারাপ করে আমি সেটা বলবো না, বাট আমাদের নিজস্ব ম্যাটেরিয়াল, বা আমি আপনাকে কোনো ম্যাটেরিয়াল বানিয়ে দিব না, আমি আপনাকে ম্যাটেরিয়াল দিব যেটা কেমব্রিজ থেকে সার্টিফাইড। কারণ এক্সামটা আপনারা ওদের আন্ডারেই দিবেন, এবং এক্সামটার আপনার টেস্টিং লেভেলও ওদের স্ট্যান্ডার্ডেরই হবে। তো আমি আমার নিজের কোনো মতামত আপনাদেরকে পড়াবো না, আমি আপনাকে সেটাই পড়াবো যেটা কেমব্রিজ থেকে সার্টিফাইড, যেখানে মানে বলছি যে অথেন্টিক কোর্সেস এবং ম্যাটেরিয়ালস পাবো। ইয়েস, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? ওকে, সো আর পারফরমেন্স বেসড টিচিং, আপনার পারফরমেন্সটা কিরকম হবে সেটার উপর বেস করে আপনাকে বলবো যে হয়তো বা আপনি, ইয়েস শাখাওয়াত কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, তো পারফরমেন্স বেসড টিচিং বলছি যে আপনার পারফরমেন্স ভালো না হওয়া পর্যন্ত আমি আপনাকে সাজেস্ট করব না যে আপনি এক্সাম দেন, বা আপনি হ্যাঁ ভালো হয়েছে আপনি পারবেন। হ্যাঁ, তো পারফরমেন্স বেসড টিচিং করতে বোঝাচ্ছি যে আপনার পারফরমেন্সটা আমাদের মেইন ফোকাস থাকবে, ভালো করা, আপনাকে দিয়ে যতটুকু আপনাকে দিয়ে কত ভালো করা সম্ভব সেটার উপরে আমাদের এমফাসাইজ থাকবে। দেন মক টেস্ট ফ্যাসিলিটিস, অনলাইনে হলেও আপনি নর্মাল মক টেস্টের মতনই আমাদের কাছে মক টেস্ট দিতে পারবেন। এবং সিএলবি 9 স্কোরের সাথে, যেহেতু আমার আলহামদুলিল্লাহ সিএলবি 9 স্কোর ছিল, যেটাকে বলে লিসেনিং এ 8 এবং বাকিগুলোয় 7 স্কোর, তো যেটা আপনার
অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, কেমব্রিজ ইউনিভার্সিটি বলেন, পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে এই একাডেমিক টেস্টের ক্ষেত্রে এই স্কোর থাকলে আপনার আইএলটিএস নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই যেহেতু আমি স্কোর করেছি এরকম, আশা করছি আমি আপনাদেরকেও সাহায্য করতে পারবো একটা ভালো স্কোর আনার জন্য। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপু আপনি এত ভালো স্কোর করে বাংলাদেশে কেন বসে আছেন? কারণ হচ্ছে আমরা সবাই এখন করোনার কি বলবো, করোনার কবলে পড়ে আছি। সো এবং আমার এই মুহূর্তে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নাই, আশা করছি ভবিষ্যতে হয়তো বা হতে পারে। সো yeah, that's all for IELTS related part. কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? ম্যাম সিএলবি অ্যাব্রিভিয়েশন তে কি ম্যাম? আচ্ছা, সিএলবি এর অ্যাব্রিভিয়েশনটা না আমি নিজেও এই মুহূর্তে ভুলে গেছি। কানাডিয়ান সামথিং ছিল, আমি একটু আপনাকে জানাচ্ছি বলে। থ্যাংক ইউ। কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, লাইক যখন আপনি থ্যাংক ইউ ম্যাম। কি বলে ওটার নাম, ইমিগ্রেশনের জন্য যদি অ্যাপ্লাই করেন দেখবেন যে বারবার একটা কথা বলে সিএলবি 9 না হলে ইমিগ্রেশন পাওয়া কঠিন, সিএলবি 9 না থাকলে ইমিগ্রেশন পাওয়া কঠিন। কারণ ওখানে হয় কি যে আপনার এই কোন সেকশনে কত আপনি স্কোর করেছেন তার উপরে একটা স্কোরিং সিস্টেম থাকে কানাডার জন্য। তো আপনার ওই ওখানে ওই সিএলবি কথাটা বারবার চলে আসে, কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন কারো যদি থাকে? জি ম্যাম। না হলে আমি আজকে মেইন লেসনে যাব। ইয়া মংকি Thank কিছু you. আপু আপু আইএলটিএস হচ্ছে লিসেনিং বা রাইটিং কোন পার্টটাতে হচ্ছে নাম্বার তোলা সবচেয়ে ডিফিকাল্ট হয়, মানে যেটাতে পাওয়া রাইটিং যায় এ না? নাম্বার তোলা আমাদের জন্য খুবই কঠিন, স্পেশালি যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি। কারণ আমরা আসলে অনেক রুলস এন্ড রেগুলেশন শিখে আসি কিন্তু ওগুলোর ইমপ্লিফিকেশন শিখি না। হ্যাঁ, আমরা ওটার মানে প্র্যাকটিস কিভাবে করব, পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা সেটা শিখে আসি, কিন্তু কিভাবে যে কোনটা ব্যবহার করব সেটা শিখি না। যার কারণে আমাদের ওই প্র্যাকটিক্যাল নলেজটা রাইটিং একটু কম থাকে কম্পারেটিভলি ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের থেকে। যার কারণে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের রাইটিং এ নাম্বার করাটা একটু কঠিন। আর আপু আপনি লিসেনিং এর ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, লিসেনিংটা আসলে কঠিন তা না, কারণ আপনাকে আনসারটা তো বলে দিচ্ছে, বাট ইট ডিপেন্ডস অন হাউ মাচ ইউ প্র্যাকটিস। কারণ অ্যাকসেন্টের একটা ব্যাপার থাকে, ওখানে ব্রিটিশ অ্যাকসেন্ট থাকে, ওখানে আমেরিকান অ্যাকসেন্ট থাকে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থাকে। সো অ্যাকসেন্টটা ধরাটা একটু কঠিন। সো এটার টোটালি ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। যত প্র্যাকটিস করবেন লিসেনিং স্কিল তত বাড়বে। বাট লিসেনিং এ রিডিং এ মার্ক তোলা সহজ, লিসেনিং এবং স্পিকিং এ মার্ক তোলাটা সহজ। আর কারো কোয়েশ্চেন যদি থাকে? আপনি বললেন যে ওখানে হচ্ছে যে কানাডিয়ান, আমেরিকান এবং হচ্ছে ব্রিটিশ থাকে, অ্যাকসেন্ট থাকে। তো হচ্ছে যে লিসনিং এর ক্ষেত্রে ওরা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে আমাদেরকে প্রেফার করে? লিসেনিং এ ব্রিটিশ অ্যাকসেন্ট থাকবে, আমেরিকান অ্যাকসেন্ট থাকবে। যেমন পার্ট 2 তে যখন যাব আমরা, পার্ট 3 তে যখন যাব দুইজন কথা বলবে, মাঝে মাঝে তিনজনও কথা বলবে। তো তখন দেখা যায় যে একজন আমেরিকান, একজন ব্রিটিশ, একজন অস্ট্রেলিয়ান থাকে। পার্ট 4 এ অনেক সময় অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থাকে, যেমন কেমব্রিজের 14 যে বইগুলা ওখানে দুই জায়গায় আমি পেয়েছি যে পার্ট 4 এর অ্যাকসেন্টটা টোটালি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থাকে। তো দেখা যায় লেখা আনসারটা হবে স্টেপস, ওরা বলে স্টিপস। সো আমরা ওটা ধরতে পারি না, যার কারণে প্র্যাকটিসটা একটু মানে প্র্যাকটিস ওই বইগুলো ধরে ধরে আমরা প্র্যাকটিস করলে আমাদের লিসেনিং এর দুর্বলতাটা কেটে যায়। বাট তাহলে কি ম্যাম আমাদের কি চারটা অ্যাকসেন্টে জানা লাগবে? জানতে হবে তা না, জানতে হবে তা না, কিছু ওয়ার্ড লিস্ট আছে, যেমন লংম্যানের 3000 ভোকাবুলারিজ আছে, তারপর অক্সফোর্ড 3000 ভোকাবুলারিজ আছে। যে ওয়ার্ড গুলো আমরা জানা থাকলে আইএলটিএস এর জন্য একজন লার্নারের এতটুকু এই কয়টা ওয়ার্ড জানা থাকলে ইনাফ। তো এই ওয়ার্ড গুলো যদি আপনি অ্যাকসেন্ট গুলো জানেন তাহলে ইনাফ। অথবা লিসেনিং গুলা যদি শুনেন, প্র্যাকটিস করেন, তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আসলে কোথায় কোন জিনিসটা বলছে, কিভাবে বলছে। এমন না যে আপনাকে একদম আমেরিকান অ্যাকসেন্ট আজকে থেকেই ফুল অন জানতে হবে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট পুরোপুরি জানতে হবে, এমন কোনো ইয়ে নাই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্পিকিং এর ক্ষেত্রে, যেটা হচ্ছে ওখানে তো হচ্ছে চারটায় থাকবে, বাট আমরা বলার ক্ষেত্রে যেটা হবে আমরা অ্যাকচুয়ালি কোনটা ফলো করব? আমাদের অ্যাকসেন্টটা ঠিক দেখবে না, মানে অ্যাকসেন্টটার জন্য প্রবলেম করবে না, বাট আপনি হয়তোবা ফুল ইংলিশটাই বলছেন বাঙালি টানে, একটা দুইটা ওয়ার্ড বলছেন আপনি খুব একদম ব্রিটিশদের মতন বা আমেরিকানদের মতন, তখন হয়তোবা একটু কানে খারাপ শোনাবে। বাট হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন একটা পার্ট আছে আমাদের স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়াতে।
যেখানে কিনা আপনার রং প্রোনাউন্সিয়েশন যদি করেন সেটার জন্য আপনি নাম্বার কাটা যাবে, বাট এক্সেন্ট কোনটা ফলো করছেন সেটার জন্য কোনো নাম্বার, কোনো বেনিফিটও নাই, কোনো ইয়েও নাই, নাম্বার কাটার ব্যবস্থা নেই। বলেন আর কোনো কোয়েশ্চেন যদি কারো থাকে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছেন, অথবা কেউ কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন না, কেউ কিছুই বুঝেন না। এনিওয়েজ, তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আমাদের মূল লেসনে চলে যাব। ওকে, I'd like to share my screen with you again. আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? Yes, ma'am, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা প্যাটার্ন দেয়া আছে, এই প্যাটার্নটার দিকে লক্ষ্য করবেন। সবাই দেখেছেন প্যাটার্নটা ভালো করে? Yes. গ্রেট। এখন Yes, ma'am. আমরা কয়েক সেকেন্ডের জন্য বিরতি নিয়ে এখন এখান থেকে বের করেন তো কোন প্যাটার্নটা দেখেছিলেন। আপু ভালো করে দেখি নাই, আরেকবার দেখেন। আপু উপরের সারির মাঝেরটা। নাম্বার 5 ফার্স্টটা। আমার মনে হচ্ছে সেকেন্ড সারি সবার শেষেরটা। সেকেন্ডটা। আচ্ছা, তিনটা আনসার আমরা পেয়েছি। এক হচ্ছে প্রথম সারির দ্বিতীয়টা, দ্বিতীয় সারির দ্বিতীয়টা, আর একজন বলেছে দ্বিতীয় সারির তৃতীয়টা। আচ্ছা দেখি দ্বিতীয় সারির দ্বিতীয়টা কে কে বলেছেন, হাত তুলেন। মানে হাত তুলবেন হচ্ছে কিভাবে, ওখানে মনে হয় হ্যান্ড রেজের অপশন আছে, হ্যান্ড রেজ করেন। দুইজন, চারজন, 15 জনের মধ্যে 5 জন। Okay, so be clap for these 6 people, they are the smartest. আনসার হচ্ছে এই প্রথম দ্বিতীয় সারির দ্বিতীয়টা। আর অনেকেই হয়তো ঠিক করে প্রথমটা দেখেন নাই ছবিটা, তাদের জন্য আর কি বলবো, তারা মিস করেছেন। এই যে আনসারটা এবার ভালো করে দেখেন, এই প্যাটার্নটা এটা ম্যাচ করবে হচ্ছে এই যে সেকেন্ড প্যাটার্ন। আচ্ছা, এখন আমরা সবাই এই কোয়েশ্চেনটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়েছেন? জি আপু। আচ্ছা, এখন এই পার্টটা একটা স্ক্রিনশট নেন, এই প্যাসেজটা একটা স্ক্রিনশট নেন। ডান? ডান। ডান। ওকে, গ্রেট। এখন স্ক্রিনশট দিতে নেওয়া হয়ে গেছে, আমরা অলমোস্ট 20 জন আছি। হ্যাঁ, এখন আমরা চলে যাব ব্রেকআউট রুমে। ব্রেকআউট রুম সম্পর্কে কি সবার কোনো আইডিয়া আছে? সবার আইডিয়া আছে? নেই। নেই আপু। না। আচ্ছা, ওকে। সালমান, আই নিড দ্য হোস্ট শিপ। আমি ব্রেকআউট রুম তৈরি করতে পারবো না হোস্ট না হলে। সালমান, আর ইউ দেয়ার? জি আপু, আমি আপনাকে আমাকে একটু হোস্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে আমি ব্রেকআউট রুমে পাঠিয়ে দিব। লাইক জুমে আমাদের এটা লাইসেন্স জুম, এখানে একটা সুযোগ আছে আপনারা আলাদা আলাদা রুমে চলে যেতে পারবেন, এবং ওই রুমে কি কথা হবে সেটা বাইরে থেকে জানা যাবে না। তো আমি আপনাদেরকে আলাদা রুমে পাঠিয়ে দিব, এবং ওখানে আপনারা ডিসকাস করবেন গ্রুপে যে এই প্রশ্নগুলোর উত্তর কোনগুলো হবে। বোঝা গেছে? জি। আচ্ছা, তো আচ্ছা, এখন আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠিয়ে দেওয়ার পর, মানে ব্রেকআউট রুমে আপনারা নিজেরা একটা মেসেজ পাবেন যে আপনাদেরকে এত নাম্বার রুমে যেতে বলা হচ্ছে। আচ্ছা, তো মেসেজে যদি ওকে দিয়ে দেন বা জয়েন দিয়ে দেন তাহলে আপনারা ওই রুমে জয়েন করে ফেলতে পারবেন। আমি রুম ক্রিয়েট করে ফেলেছি, আশা করছি আপনারা সবাই মেসেজ পেয়েছেন। ওখানে জয়েন অপশনে ক্লিক করেন। আমরা এর জন্য সময় পাবো 3 মিনিট, জাস্ট 3 মিনিট সময় পাবো। 3 মিনিটের মধ্যে আমরা আনসারগুলো বের করে ফেলবো। I cannot find the option actually. Okay.
আচ্ছা, গ্রুপে এখানে কারা কারা আছেন আমাকে একটু বলেন তো। আমি প্রশ্নগুলাই দেওয়া আছে, আর কিছু বুঝতে পারতেছি না। কেউ কিছু শেয়ার করবেন? আমি আছি। আচ্ছা, একটু শেয়ার করেন। আর শুধু প্রশ্নই তো দেখতেছি, আর তো কিছু না। জি ভাইয়ারা আপুরা আপনারা। হ্যালো। হ্যাঁ বলেন। ওখানে যে ইয়াটা দেওয়া আছে প্রশ্ন, আমাদেরকে ম্যাম যেই প্রশ্নটা স্ক্রিনশট দিতে বলেছিলেন সেই প্রশ্নটা স্ক্রিনশট দিয়েছি। এখন এখন আর কি, এখন আমাদেরকে কি করতে হবে? এটা নিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ। আচ্ছা, ওই অ্যান্সার কই পাবো, কোথায় হোয়াট পাবো? ইজ মেনসা? সেকেন্ড যে স্ক্রিনশটটা নিয়েছেন ওখানে পাবেন। ওখানেই পাবো? ভাইয়া আপনার স্ক্রিনটাকে একটু শেয়ার করবেন সেকেন্ড আমার স্ক্রিনশটে। আমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তো দেখি, শেয়ার স্ক্রিন। দেখতে পাচ্ছেন? আমাদের কোয়েশ্চেন হচ্ছে, শুনতে হোয়াট পাচ্ছেন? ইজ মিনসা? হ্যাঁ, এই যে আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, এখানে দেখেন হোয়াট ইজ মিনসা, তারপরে হাউ ডিড মিনসা স্টার্ট, তারপরে হলো হোয়াট আর দি প্রিন্সিপলস বিহাইন্ড হোয়াট ইজ মিনসা। মেনসা? এগুলো কি? এই প্রশ্ন তো ঠিক হাউ আছে। ডিড মেনসা এর স্টার্ট? পরের যে স্ক্রিনশটটা আছে ওটা একটু শেয়ার করেন। ওইটা নেই নাই তো, একটাই তো নিচ্ছি। হোয়াট আর দ্য প্রিন্সিপাল বিহাইন্ড না, ওটা মেনসা? তো নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আমি ওটা কার আমি কাছে থাকে? ওটা কার কাছে আছে একটু শেয়ার করেন, কার কাছে আছে? আমাদের শেয়ার করেন তো, কার কাছে আছে? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের এখন সার্চ করতে হবে যে মেনসা কি। হ্যাঁ মানে, ও মাই গড, একটু পরে শেষ হয়ে যাবে তো। আল্লাহ, আমরা তো কোনো পড়াশোনাই করতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ানো। আচ্ছা, আমাদের মেইনটা হচ্ছে মেনসা কি, ওই অর্থটা একটু জেনে নিলে ভালো হয়। অর্থ জেনে কি হবে? পরের ভাইয়া পরের স্লাইডটাতে সব পরের লেখা ছিল, স্লাইডে আমি সবকিছু ওই ছিল। হ্যাঁ, স্ক্রিনশটটা বের করতে বলছিলাম আর কি। আপনি নিছেন আপু, আপনি নিছেন স্ক্রিনশটটা? না না, আমি নিইনি, এজন্যই তো আপনাদেরকে ও স্ক্রিন মাই শেয়ার করতে গড, বলছিলাম। কেউ নেন নাই আপনারা? শেষ, আমরা তো আর শেষ। এখানে অত 4 জন, বাকিরা সবাই কোথায়? বাকিদেরকে আরেকটা রুমে পাঠিয়ে দিছে। ও, 4 জন করে রুম ব্রেক করে দিছে। তো যে কজন ছিলাম আমরা, এখন কি হবে? আমরা তো শেষ। আমি কিন্তু নাই, আমি এই গ্রুপে ছিলাম না, ঠিক আছে? আমি কিন্তু নাই, পড়তে পারি না। Oh my God. মেম্বারশিপ মেম্বারশিপ তো আমি বিশ্বাস করি আপনারা সবাই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছেন। আমরা একটু প্যাসেজে চলে যাই। আমাদের কোয়েশ্চেন গুলো কি ছিল? What এই is যে Mensa? What is Mensa? মেনসা কি আসলে একটা It is a Non-profit organization, non-profit right? making organizations. ওকে, এরপরে আমি সেকেন্ড কোশ্চেনটা যাকে জিজ্ঞেস করবো সেই আনসার দিবে। মেনসা কিভাবে শুরু হয়েছিল এটার আনসার দিবে হচ্ছে সানজিদা সুলতানা। সানজিদা সুলতানা, আর ইউ দেয়ার? ফাতেমা তাসিন। Okay, Mensa started in 1946 by Roland Barrel, an Australian lawyer. Great. What are the principles behind Mensa? এটার উত্তর আমাকে বলবেন। Okay, the principal. ফোরকান? ফোরকান নাই। আচ্ছা, মংকিং? মংকিং, হ্যাঁ বলেন। হোয়াট আর দ্য প্রিন্সিপালস বিহাইন্ড মেনসা? মেনসার পেছনে প্রিন্সিপাল কি কি ছিল? কে বলতে পারবে এটার আনসারটা? Mensa The principal principle that the principal intelligence was should be. that
Okay. ফাতিমা বলেন। Oh no. আমি ভেবেছিলাম সোহাগ বলেন। Acha. The principle of Mensa is intelligence should be used for the benefit of humanity. Okay, great. Benefits of being a Mensa member. Muhammad Jamal বলেন। আপু মাহমুদ জামাল। Sorry, Mahmoud Jamal. I'm extremely sorry. বলেন। Members meet other people like themselves. তারা সেম ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির মেম্বারদের সাথে মিট করতে পারে, তাই না? এটা ছিল ওদের বেনিফিট। গ্রেট, ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব। I have a question here যে হ্যালো আপু, আমার হচ্ছে কোশ্চেনটা হলো যেখানে যে প্রিন্সিপাল বলেছে, সো এটার পিছনে কি এটাও হবে না যে অল যে কোনো প্রফেশন থেকে মেম্বারস হবে, সেটাও কি প্রিন্সিপালের মধ্যে পড়ে কিনা? হ্যাঁ, বাট ওদের মেইনলি দেখেন হ্যাজ অলওয়েজ অপারেটেড, মানে তারা একটা প্রিন্সিপাল সব সময় ঠিক রাখার চেষ্টা করেছে, সেটা ছিল যে ইন্টেলিজেন্স হবে হচ্ছে যে তাদের হিউম্যানিটির বেনিফিটের জন্য ইউজ করতে হবে। Okay. So thank you very much. You have all find out the correct answers. এখন যদি একটু লক্ষ্য করি যে এই সেন্টেন্স গুলো, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, the society was Suhag, কি পড়েন তো সেন্টেন্সটা? The society was founded in 1946 by Ronald Berry and Lancelot Baer. আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা একটু পড়েন তো মাহমুদ। Ronald Berry and Lancelot Baer founded the society in 1964. So what do you think these two sentences are different? I mean, why do you think these sentences are different? But how the sentences are different? কিভাবে ডিফারেন্ট সেন্টেন্স গুলো? Was founded. একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস, এটাই তো ডিফারেন্স মনে হচ্ছে। Yeah, you're right, very good ইকরা। একটা অ্যাক্টিভ ফর্মে আছে, একটা প্যাসিভ ফর্মে আছে। আচ্ছা, আমরা কখন প্যাসিভ ফর্ম ইউজ করি আমাদের কি মনে আছে, বা আমরা কি কখনো মানে শিখেছি, বা আমরা কি পড়েছি কখনো? প্যাসিভ ফর্মটা আসলে প্যাসিভ ফর্ম কিভাবে করতে আমরা তো সবাই জানি, আই ইট রাইস। মানে আমরা যখন প্রশ্ন করব যে এই সোসাইটিটা মানে এটা কিভাবে ফাউন্ডেড হয়েছে, সেটা যদি আমার প্রশ্ন হয় তখন আমরা প্যাসিভ ফর্মে করব যে এই সোসাইটিটা এটা এভাবে ফাউন্ডেড হয়েছে, এর মাধ্যমে ফাউন্ডেড হয়েছে। আর যদি আমরা প্রশ্ন করি কে এটা কে এটা প্রতিষ্ঠিত করেছে, তখন হচ্ছে যে প্রতিষ্ঠিত করেছে তার নামটা আমরা আগে দেব। কিন্তু আমরা প্রশ্নের উপর ডিপেন্ড করে অনেকটা। আই মিন আমি এটা ওভাবে কেন প্রশ্ন করব, বা ওভাবে আমি কেন জানতে চাবো, বা প্যাসিভ ফর্মটা আমাকে জানতে হবে কেন? প্যাসিভ ফর্মের ইউজ গুলো আমাদের কোথায় হয়? কোথায় হয় আমরা এই প্যাসিভ ফর্ম গুলো কোথায় ইউজ করি? কোন ব্যক্তি দ্বারা বা কোন। আচ্ছা, একটু দেখেন তো এই লাইনগুলো একটু পড়েন তো। Person doing the action is not the main focus of the sentence. The sentence is often unimportant or আমরা যে ছোটবেলা থেকে প্যাসিভ ফর্ম গুলো পড়ে আসি, প্যাসিভ করা, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এটা করার দরকারটা কি? কারণ আমরা যখন বড় হব, আমরা যখন ফর্মাল রাইটিং লিখবো, আমরা যখন কোনো হয়তোবা লাইক কোনো থিসিস পেপার লিখবো, তো তখন আমরা ফর্মাল রাইটিং লেখার জন্য এই প্যাসিভ ফর্মটা আমাদের জানতে হবে, যেখানে কে কাজটা করছে সেটা মুখ্য না, কি হচ্ছে কাজটা সেটা মুখ্য। সেই সব ক্ষেত্রে আমরা প্যাসিভ ফর্ম ব্যবহার করব। আবারও যদি বলি, যেখানে কাজটা যে করছে সে ইম্পর্টেন্ট কেউ না, বা সেটা হিডেন থাকছে, কাজটা যে করছে সে ডুয়ার হিডেন থাকছে, সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা প্যাসিভ ফর্ম ইউজ করি। আবারও যখন নিউজ পেপারে কোনো আর্টিকেলস লেখা হয়, তখনও কিন্তু প্যাসিভ ফর্ম ইউজ করা হয়। এই তিনটা ক্ষেত্রে আমরা প্যাসিভ ফর্মটা ইউজ করি। আচ্ছা, একটু স্ট্রাকচারটা দেখি তো। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, বাক্যগুলো কিরকম দেখতে পাচ্ছেন? স্ট্রাকচারটা একটু বলেন তো কিরকম হচ্ছে এটা? প্যাসিভ স্ট্রাকচার, অক্সিলারি ভার্ব প্লাস না প্যাসিভ আর হচ্ছে অ্যাক্টিভ ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, ভার্ব 3 হচ্ছে, অক্সিলারি ভার্ব হচ্ছে, ভার্ব 2 হচ্ছে, অক্সিলারি ভার্ব হচ্ছে, মেইন ভার্ব হচ্ছে।
আচ্ছা একটু দেখি তো এটার স্ট্রাকচারটাকে আমরা কিভাবে দেখতে পারি। সাবজেক্ট প্লাস verb, auxiliary verb plus মূল verb, main verb. ইয়েস, ভার্ব 3 যেটা। আবার একটু দেখি তো অ্যাক্টিভ ফর্মে কিভাবে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বটা কিরকম থাকছে, জাস্ট পাস্ট যেহেতু Past পাস্ট form. ফর্মটা ইউজ হচ্ছে। গ্রেট। এখন দেখি আমরা থার্ড ফর্ম নিজেরা যদি এই যে মনে করেন একটা আপনার প্রসেস আছে, যেটা বলেছিলাম যে রাইটিং এর টাস্ক 1 এ এরকম প্রসেস আসে, তো দেখেন তো প্রথমে এখানে এই যে কি বলছে 1 নাম্বার পয়েন্টে, What's going on? pods growing on cocoa tree, বাট এই পড গুলো কে, এই গাছগুলো কে লাগায়, গাছগুলো কে তৈরি করতেছে, কে গাছের যত্ন নিচ্ছে, সেটা কি বলা আছে? নো না Oh, so the doer is not important here. So আমরা যদি এই pods growing on cocoa trees এটাকে যদি আমরা লিখি, প্রসেসের মধ্যে লিখি, কোন ফর্মটা ইউজ করব? অ্যাক্টিভ আর পসিভ? প্যাসিভ প্যাসিভ ফর্ম ইউজ করব। এখন আপনাদের কাজ হবে আমি আপনাদেরকে দুটো টিমে ভাগ করে দিব। আপনারা এই একটা ছবি স্ক্রিনশট নিয়ে নেন সবাই। স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা, কিছু আসছে। এই একটা ছবি, একটা টিম কাজ করবে হাউ চকলেট ইজ বর্ন, কিভাবে চকলেট তৈরি হচ্ছে, আর একটা টিম কাজ করবে কোকোয়া বিন কিভাবে চকলেট হয়। যেমন রোস্টিং ফর ফ্লেভার, এটাকে আমরা যদি প্যাসিভ ফর্মে লিখি সেটা কিভাবে লিখতে পারি? Roasted. Roasted for flavor. Yeah. Beans are roasted. Cocoa beans are roasted for flavor. Good. Very well done, Mahmoud Jamal. So, ছবি নিয়েছেন এটার একটা? Okay, done আপু। জি আপু নিছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দুইটা টিমে ভাগ করে নিব এবং দুই টিম থেকে ব্যাক আপু একটা কথা ছিল আপু, বলেন। বলছি আমার নেটের প্রবলেমের জন্য আমি আপনার ফার্স্ট কথাটা মানে স্কিপ করে গেছি, আমি ওটা আসলে শুনতে পাইনি। আমাদের কি করতে হবে আমি বুঝতে পারিনি। আপনারা ছবি নিয়েছেন দুটো? জি আপু ছবিটা নিয়েছি, স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দুইটা গ্রুপে ভাগ করে দিব। প্রথম গ্রুপ আমি ব্রেকআউট রুমে ভাগ করার পরে বলছি, প্রথম গ্রুপ কাজ করবে হচ্ছে প্রথম ছবিটা নিয়ে, দ্বিতীয় গ্রুপ কাজ করবে দ্বিতীয় ছবিটা নিয়ে। আপনারা হচ্ছে সবাই মিলে 4টা বাক্য লিখবেন, 4টা বাক্য লিখবেন এবং সেটা ব্যাক করে আসার পরে আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, আপনারা এটা চ্যাট বক্সে লিখে দিবেন। আমার কথাটা কি বোঝা গেছে কিনা? জি আপু বুঝতে পেরেছি। জি আপু। আচ্ছা, আচ্ছা আমি দুইটা রুম ভাগ করে দিয়েছি, সম্ভবত একটা রুমে 8 জন করে পার্টিসিপেন্ট পড়বে, বাট আপনারা কিন্তু ওই একটাই লিখবেন, হ্যাঁ 4টা বাক্য জাস্ট লিখবেন। সব রুমগুলো ওপেন হয়ে গিয়েছে, যে যার রুমে চলে যায়। কেউ আছেন নাকি এই রুমে? কারা কারা আছেন? আচ্ছা আচ্ছা, আমাদেরকে যে প্রথম স্ক্রিনশটটা দিছিলেন ম্যাম, কেউ শেয়ার করেন? শেয়ার তো করতে যাচ্ছি, পারতেছি না তো। ওই যে নিচে দেখেন শেয়ার করার অপশন আছে। আমাদেরকে কোনটার কাজ দিছে? আমরা 1 নাম্বারটা না 2 নাম্বারটা নিয়ে কাজ করব? 1 নম্বর তো সম্ভবত। 1 নাম্বার। আচ্ছা, যারা স্ক্রিন শেয়ার মানে স্ক্রিনশট নিয়েছেন তারা কেউ, আচ্ছা তারা কেউ ইয়া করেন, কেউ শেয়ার করেন? দেখেন আমি প্রথমটা নিলাম, কিন্তু 3 নাম্বার দেখা যাচ্ছে না ওখানে, না 2 নাম্বার দেখা যাচ্ছে না। দেখ এরকম আমি শরীফুল প্রথমটা না? আচ্ছা তাহলে ইয়া করেন, কেউ শেয়ার করেন, একটু যা হয়েছে শেয়ার করেন, দেখি, না দেখলে তো বুঝতে পারবেন না। আচ্ছা বেবি এরকম করতে হবে না, পটস আর গ্রোন অন এরকম? আমি নেটের জন্য আসলে তখন শুনতে পাইনি, এর জন্য শুনছি। এটা হলো প্যাসিভ লিখতে হবে এরকম কিছু। এটাই হচ্ছে টাইম মনে হচ্ছে।
প্যাসিভ লিখতে হবে? এর আগে তো প্যাসিভই পড়াইলো, প্যাসিভই লিখতে হ্যাঁ হবে। প্যাসিভ করতে হবে। না, 4টি বাক্য লিখতে বললো, মানে কোন হ্যাঁ টাইপের প্যাসিভ 4টি করেই বাক্য? লিখতে বলছে আর কি। আর 1 নাম্বারটা নাকি সবগুলোই লিখতে হবে আমাদের? আচ্ছা আমি শেয়ার দেই, আমি স্ক্রিন শেয়ার দেই। কয় মিনিটের জন্য দিছে আল্লাহ জানে, কখন আবার 10 মিনিট। 3 মিনিট হয়ে গেছে, কয় মিনিট আল্লাহ জানে। শেয়ার হইতেছে না কেন? হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ার। হ্যাঁ এখন কি করি এখন তো? আচ্ছা যে যেভাবে দেখছেন দেখা একটু দেখেন তো কি করা যায়। আমি এখানে পড়তেছি হাউ চকলেট ইজ কি বর্ন, চকলেট, হ্যাঁ চকলেট কিভাবে জন্ম নেয়। 1 নম্বরে হলো পটস এটা ছিল গ্রোয়িং। আমাদের। এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার। না আমাদের 1 নাম্বারটা ছিল, আমরা যেহেতু 1 নাম্বার গ্রুপে। হ্যাঁ পট গ্রোয়িং অন, pots growing on cacao trees। আচ্ছা on cacao trees। তারপরে 2 নম্বরে হলো harvesting the beans। জামাল ভাই আপনার এখানে নয়েজ হইতেছে। আচ্ছা 2 নম্বরে হলো harvesting the beans। হ্যাঁ 2 নম্বরে harvesting the trees। তারপরে 3 নম্বরে হলো farming the beans। 4 নম্বর হলো drying the beans। আচ্ছা আর এগুলারে কি করতে হবে? 4টা সেন্টেন্স লিখতে হবে। 1 নাম্বার সেন্টেন্স করতে হলে এগুলো প্যাসিভে করতে হবে। হ্যাঁ pots growing on, তাহলে pots are growing on cacao trees। না pots are grown on, প্যাসিভে করতে হবে 4টাই। হ্যাঁ 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 সেটাই তো। আর the beans are harvested, pots are grown on cacao trees, এই যে প্যাসিভ। তারপরে কি harvesting the beans, the beans is harvested। beans আর হবে না? হ্যাঁ beans হবে না? হ্যাঁ আর হবে অবশ্যই। হ্যাঁ আর হবে the beans are harvested। আচ্ছা 3 নম্বরে হলো farming the beans, তাহলে the beans are fermented। আচ্ছা কি হবে? সব এরকম রাইস ইজ ইটেন বাই মি এরকম ওই স্টাইলে হয়ে গেল সব। আর বাকিরা কেউ কিছু বলে? farming the beans, the beans are fermented। আমার তো মনে হয় না যে এরকম আর তো কিছু মনে পড়ে না, মানে লাইফে তো ওইটাই শিখাইছি, টিচাররা তো ওইটাই ভইরা দিছে মাথায়। আচ্ছা এটা নিয়ে নিলাম, আমরা নিয়ে নিলাম। আচ্ছা ড্রাইং এটা কি ড্রাইড হবে না? the beans are dried, drying the beans, তাহলে the beans ড্রয়িং হচ্ছে আইএনজি ইজ বিং হতে পারে না? the beans are dried। এটা কি প্যাসিভ হইলো তাহলে? না ভার্বটা হচ্ছে সাবজেক্ট কি হবে? কন্টিনিউয়াস প্লুরাল। আপনার হচ্ছে যখন প্যাসিভ করব তখন হচ্ছে অবজেক্টের সাবজেক্ট ধরবে আর কি। the beans, হ্যাঁ হ্যাঁ বিং হবে। the beans are being dried। হ্যাঁ the beans are being dried। হ্যাঁ রাইট। আমিও সেটাই বলছিলাম, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে হলে তো বিংটা হয়। জি আচ্ছা ওই যে ম্যাডাম আমাদেরকে ডাকতেছে, এখন আমরা কি করব? সবাই লেখা শুরু করেন। আমাদের মাঝখানে বিংগুলো মিসতেছে। হ্যাঁ ওটাই। না আমার এখানে একটা প্রশ্ন আছে। না দাঁড়াও। আমরা যখন কোনো কিছু শুরু করি তখন আমরা জিরান দিয়ে শুরু করি। এখন যদি ম্যাম আমাদেরকে জাস্ট এরকম, এটা তো কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলছে, সেটা হতো না। আচ্ছা বাট জিরান দিয়ে শুরু করতে পারে, জিরান দিয়েও বলতে পারে, জিরান দিয়েও হইতে পারে। এ তো হয় সাধারণত যদি গাছ থেকে তো পটস যেহেতু আমার কথা হচ্ছে আমি এখানে জিরান ইউজ করব না, কারণ হচ্ছে কি আমি জাস্ট বলতেছি এটা অ্যাজ ইউজুয়াল এভাবেই চকলেট গুলো হয়। আমাদেরকে বলা হয় না যে আমরা করতেছি বা জিনিসটা প্রসেসিং এ চলছে, এটা তো না। বিনস থেকে তো চকলেট হয়, এটা বলতেছে যে বিন দ্বারা চকলেট হয়, বিনস থেকে হয়। দেন আমাদের অবশ্যই উচিত এটা আমি নরমাল টেন্স। এই তো আমরা গেলাম, চলে গেলাম এক সেকেন্ড। Hi everyone, welcome back. Welcome back. So breakout room 2 তে কি হয়েছিল? কেউ কি ঘুমিয়ে পড়েছিলেন? না ঘুমাই না। Actually আমরা তো 1 এ না,
আমরা তো ঘুমাইনি, অনেক কথা হচ্ছে বলছি। ফাতিমা, শিহাব, ঈদুল মিয়া, মালিহা, ইয়াসিন, সোহাগ। দেখলাম যে ওখানে একটু ঘুমিয়ে পড়েছেন কয়েকজন। No, actually, we don't have enough idea how to do this, and you just. আমরা চারটাই ইয়া করে ফেলছি, আলোচনা করে ফেলছি। You চারটার already কি had the picture. You had the picture, and the process Yes, of I. getting the picture. So, and you know the passive structure. Remember, you know the structure. And Yes. chat box এ যদি একটু খেয়াল করতেন তাহলে দেখতেন যে আমিও স্ট্রাকচারে লিখে দিয়েছিলাম। হ্যাঁ আমি দেখছি। ওকে, ব্রেকআউট রুম 1 থেকে আমি জিজ্ঞেস করব, ইকরা বিনতে হোসেন আছেন? জি আপু আছে। আচ্ছা, ইকরা বিনতে হোসেন বলেন আপনাদের ইয়েটা কি লিখেছেন, সেন্টেন্স গুলো কি লিখেছেন? আপু প্রথমটা ছিল মানে ফার্স্ট যেটা pods are being grown on cocoa trees, সেকেন্ড Pods ছিল are grown on cocoa tree. হ্যাঁ, সেকেন্ড the beans are being harvested. Beans are harvested. আপু বিং হবে না? না, ও ফার্স্টে ঠিক ছিলাম তাহলে। harvested. The beans are, এখানে কি বিং হবে কিনা অ্যাকচুয়ালি ভুলে গেছি। Being আর হবে না, রাইট, harvested, হ্যাঁ। ও সবই ঠিক ছিল ফার্স্টে, পরে কারণ অ্যাকচুয়ালি আমরা তো প্যাসিভ ফর্ম করব, আমাদের তো আর মানে কন্টিনিউয়াস ফর্ম লিখতে হবে না, আমরা করব হচ্ছে হ্যাঁ আপু আমরা প্রেজেন্ট টেন্স হ্যাঁ বিং আসলে লাগবে না, কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না তো। না, কন্টিনিউয়াস হবে না। আচ্ছা, yes, so the sentence were actually chat box এ লিখেন তো দেখি। Pods are grown on cocoa trees. Pods are grown on cocoa tree. এইভাবেই আমরা প্রসেসগুলো লিখি আইএলটিএস এর এক্সামের জন্য যখন লিখি বা রাইটিং যখন শিখি, আমরা এইভাবেই এই প্যাসিভ ফরম্যাটটা শিখি এবং এইগুলোকে হয়তো বা পরে যে স্ট্রাকচারগুলো লাইক দেন, আফটার দ্যাট, ফলোড বাই দিস, এইসব কিছু কোলোকেশন দিয়ে কানেক্টেড দিয়ে এগুলোকে আমরা অ্যাড করে দেই। আচ্ছা, এর পরেরটা কি লিখেছেন বলেন? ব্রেকআউট রুমে ছিলেন, মঙ্কিং ছিলেন, মঙ্কিং বলেন। সেকেন্ডটা কি লিখেছেন বলেন? Beans are harvested. Okay, থার্ডটা কি লিখেছেন বলেন মঙ্কিং? After that, beans are fermented. Beans are fermented. Yes. তারপরে কি হয়? Then the beans dried. Are dried. Dried. Yes, dried. তারপরে শেষ চারটা পর্যন্ত। আচ্ছা, শিহাব আছেন? শিহাব? Yes, ma'am. ব্রেকআউট রুম 2 থেকে শিহাব বলেন। শিহাব সত্যি করে বলেন তো, কেউ ঘুমায় নাই তো আপনাদের রুমে, তাই না? ছিলাম না, ঘুমিয়ে গেছে, আপনারা ডাকছেন, এটা টিম ওয়ার্ক, সবাই মিলে ঘুমিয়েছিল, ঘুমিয়েছিল, আমি ডাকিয়ে দিয়েছি সবাইকে। ওকে, গুড জব, ওয়েল ডান। আচ্ছা, সোহাগ বলেন আপনাদের প্রথমটা কি লিখেছেন? আপু এটা কি এটা হবে যে টু মেক চকলেট ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রোস্ট কোকোয়া বিনস ফর ফ্লেভার, এরকম কিছু আমরা প্যাসিভ স্ট্রাকচার শিখেছি এতক্ষণ ধরে। roasted for flavor. Roasted for flavor, very good. কে বলেছেন আমি দেখি নাই? very good. BEAR, beans are roasted for flavor. কফির যে ফ্লেভারটা হয় না, রোস্ট করার কারণে ফ্লেভারটা আরো সুন্দর আসে। 2 নম্বরে কি বলছে? Cracking and winnowing takes. Winnowed মানে ওটার খোসা ছাড়ানোর জন্য ওটাকে ক্র্যাক করা হয় এবং খোসাগুলোকে আলাদা করা হয়। তারপরে কি বলেছে 3 নম্বরে? আপু 2 নাম্বারটা একটু ক্লিয়ার করুন। 2 নম্বরটা cracked, beans are cracked and winnowed okay, we taking shells no shells of the taking shells cracked and winnowed for taking shells of the bean okay, for taking or to take, right? the bean use হবে না আর হবে এখানে the beans are হবে beans are cracked and winnowed for taking shells
out of the bin. Tails out of the bin, right? Then grinded with sugar for sweetness and flavor. Yes, grinded with sugar. Very good. 4 নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে সোহাগ। Tempering and molding. After that, temperate and molded. And tempered and molded. After that, but finally tempered. Beans And are molded. tempered and molded. বা এটা হচ্ছে বিন তো আর থাকবে না তখন, লিকুইড চকলেটস। Liquid chocolates are tempered and molded. Molded, yes. Okay. So any question up to this? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আচ্ছা আপু, আমি ফার্স্ট প্যাসেজের ওই অ্যানসার গুলো শুনতে পারি না, নেট কানেকশন ছিল, একটু আবার বললে ফার্স্ট ভালো প্যাসেজ যেমন কিছুই না, এই সেন্টেন্স গুলোকে আমরা কি বলে প্যাসিভ আমার তো ফর্মে। কানেকশন ছিলই না আমারও। কে বলছে এটা? সাখাওয়াত। আচ্ছা ম্যাম, I have a question. Yes, please. এখানে যে গ্রোয়িং বা আইএনজি যুক্ত করা আছে, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল আর আপনার থার্ড ফর্মে বসাইলে কি পাস্ট পার্টিসিপল, এরকম কি কোনো বিষয়? হ্যাঁ, না সেটা না, বাট এখানে হচ্ছে গিয়ে ওরা জাস্ট আপনাকে লিখে দিচ্ছে যে এখানে কি হচ্ছে ছবিটার মধ্যে। আপু আমার কি মনে হয় এটা হচ্ছে একটা ফেনোমেনা, কয়েকটা ওয়ার্ড দেয়া যে আমাকে এটাকে রাইট আপ করতে হবে, রাইট? হ্যাঁ, জাস্ট এখানে কি হচ্ছে এমনও হতে পারে যে কিছু লেখা থাকবেই না, থাকবেই না, জাস্ট ছবিটা থাকবে, তারপর অ্যারো দেয়া থাকবে। হ্যাঁ, আপনি জাস্ট ওটা বুঝে বুঝে দেখে দেখে কি মনে হচ্ছে সেটা আপনি জাস্ট খাতায় লিখবেন, কাগজে লিখবেন। এখানে এটা আসলে প্যাসিভ ফরমেশনটা শেখানোর জন্য সেন্টারাইজড, যার কারণে এখানে লেখা আছে যে কি হচ্ছে ছবিতে, এবং এটা আপনি দেখে বুঝতে পারতেছেন, দেখে জাস্ট লিখবেন। এটা জাস্ট হচ্ছে যে আমরা কিভাবে ফর্মালি কোন একটা রাইট আপ করব। হ্যাঁ, রাইট, এটা ফর্মাল প্রসেস আমরা কিভাবে লিখি। এবং আচ্ছা আপু, এখানে আমার একটা প্রশ্ন, এই যে ছবি দেওয়া, মেইন পরীক্ষাতেও কি এরকম ছবি দিয়ে আমাদেরকে লিখতে দিবে? হ্যাঁ, মেইন পরীক্ষায় যদি প্রসেস আসে অবশ্যই ছবি থাকবে, ম্যাপ থাকলে ম্যাপের ছবি থাকবে, যদি আপনার টাস্ক কি বলে ভুলে গেলাম তো, পাই চার্ট থাকে বা কোনো গ্রাফ থাকে, গ্রাফের ছবি দেওয়া থাকবে, এবং বলা থাকবে যে, এখন কথা বলতে পারবো না আমি ব্যস্ত, বলা থাকবে যে গ্রাফটা কি, এই কিসের উপরে গ্রাফটা আছে, আপনি জাস্ট ওটাকে ডেসক্রাইব করবেন। আপু এর আগে যে প্যাসেজ ছিল এটার একটু অ্যানসারটা বললে ভালো হতো, আমি জাস্ট ওই অ্যানসারটাই। না না না, এর আগের প্যাসেজটা। ও আচ্ছা, মূল যে প্যাসেজটা ছিল। জি 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 ওইটাই। আচ্ছা, একটু জাস্ট অ্যানসারগুলো বলে দিলেই হবে, আমি ওই জিনিসটাই নোট করছি। এই It's become chocolate, you can take it. Why? এই যে এটা একটা ছবি তুলে নেন, এখানে যে সবুজ রঙের লাইনগুলো এগুলোই হচ্ছে আনসার। Okay, Apu, I have an inquiry. Yeah, sure. Okay. If you just say me about the how can I start and what will be the introduction or can initial part to illustrate any picture or any bar chart or any what can I say, bar chart or bar chart. That means how can I start? Right. How can I start a report writing? Yeah. আচ্ছা, সেটা কি টাস্ক 1 এর জন্য নাকি টাস্ক 1 এর জন্য? আচ্ছা, ইন্ট্রোডাকশনে হয় কি, আপনার টপিকটা ভালো করে পড়তে হয়, রিড দ্য টপিক ফার্স্ট, এবং টপিকটা পড়ার পরে আপনার যে টপিক থাকবে, সাপোজ বলা হলো যে জিএম মোটরস এর কারের সেলস সম্পর্কে বলা আছে, তো আপনি তখন লিখবেন যে দ্য pie chart বা the bar chart বা the given chart describes about, but the given chart talks about, the given chart illustrates, এরকম কিছু ভোকাবুলারিজ আছে শুরু করার, তো এগুলো দিয়ে তারপর বলবেন যে কি ইলাস্ট্রেট করছে আপনার চার্টটা, এবং সেখানে হয়তো একটা সময় দেওয়া থাকবে সেলস এর, হয়তো সেখানে বলবেন যে illustrates the sale of Mercedes Benz বা কিছু from মানে আমাকে কোনো একটা টাইটেল অ্যাড করতে হবে আপু, মানে yes টাইটেলস থাকবে,
টাইটেল থাকবে। আচ্ছা আমি আপনাদেরকে একটা চার্ট দেখি শো করতে পারি কিনা। স্ক্রিন যদি দেখতে পারেন, দেখেন যে এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা জিজ্ঞেস করছে কই গেল, আচ্ছা এই চার্টটা বলছে shows the expenditure of two countries on consumer goods in 2010। এখন এটার আমি ইন্ট্রোডাকশন যদি লিখি কিভাবে লিখব? এভাবেও তো লিখতে পারি যে so the graphical presentation talks about। হ্যাঁ, বাট যেহেতু চার্ট থাকলে চার্ট আমি সেটাকে লিখতে পারবো। The chart by the following this chart, the chart illustrates কি বলছে the expenditure। কনজিউমার গুডস এর একটা ইয়ে বলেন তো, একটা সিনোনিম বলেন তো। consumer goods, কারণ আমি কোশ্চেনের লাইনটা হুবহু লিখতে পারবো না, আমাকে এটাকে প্যারাফ্রেজিং করে লিখতে হবে। কনজিউমার গুডস পণ্য ইংরেজি ভুলে গেছি। commodities। Yes, good. Daily commodities বলতে পারি। এই যে এই চার্টটা যদি আমি ইন্ট্রোডাকশন লিখি তাহলে আমি এই একটা লাইন লিখবো। আমাকে কিন্তু 150 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। সো আমি খুব বেশি সময়, খুব বেশি আমার ওয়ার্ড আমি এখানে নষ্ট করব না, বরং বাকি পার্ট বডি প্যারা দুটার ক্ষেত্রে আমি ওভারভিউ আছে, বডি প্যারা দুইটা আছে, ওগুলোর ক্ষেত্রে আমি সময় দিব। আমরা যখন বিস্তারিতভাবে কোর্সটা করব তখন আমরা এগুলো নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একদম প্রতিটা বিষয় ধরে ধরে ক্লাসের মধ্যে আরো বেশি। So do you have any further question? আপু আমি একটু ক্লিয়ার হচ্ছে, যদি কোনো গ্রাফ দেয়া থাকে সেক্ষেত্রে ওই গ্রাফে যে ওয়ার্ড ইউজ করা থাকবে ওই ওয়ার্ডটা ইউজ করা যাবে না, কোনো সিনোনিমস বা সামথিং লাইক দ্যাট ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ এটাই মনে হয়, জাস্ট এটাই ভাইয়া। ইয়েস প্লিজ, মানে জাস্ট ওই সেন্টেন্সটা মনে হয় নিজের মতো করে লিখতে হবে, তাই তো? হ্যাঁ, আপনার নিজের ভাষা লিখতে হবে, প্যারাফ্রেজিং করে লিখতে হবে, এবং অর্থটা চেঞ্জ করা যাবে না, অর্থটা মূল অর্থটা সেম থাকতে হবে। লাইক আমরা যেভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, অর্থ চেঞ্জ করা যাবে না, বাট একই ইয়াদ চলে আসে। কিন্তু তখন তো আমরা ওয়ার্ডগুলোকে চেঞ্জ করি না, বাট এখানে আমার ওয়ার্ডগুলো আমার নিজের ওয়ার্ড থাকতে হবে। ওখানে কোনো ওয়ার্ডস রিপিট করা যাবে না। গিভেন চার্ট দিলে বেটার হয়। হ্যাঁ, the given chart illustrates, but the chart illustrates। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা একসাথে কোথায় পেতে পারি, যেমন নাকি ইলাস্ট্রেট, শোজ, ডেমনস্ট্রেট, এগুলো তো একটা রিপোর্ট, অথবা আপনার লং মানে যে 3000 ওয়ার্ডস আছে এখানে পাবেন। তারপরে যদি রাইটিং গুলো একটু দেখেন, লাইক আইএলটিএস এর বইয়ের পেছনে যে রাইটিং এর ইয়েগুলো আছে, স্যাম্পল আনসার গুলো আছে বা কোয়েশ্চেনস গুলো আছে, ওই কোয়েশ্চেন গুলো ধরে ধরে আগালেও অনেক ওয়ার্ডস পাবেন। আপনারা কি, আপনি যখন দিয়েছেন তখন কি এই ধরনের এগুলো কি সলভ করতে করতে হয়েছে, নাকি আপনি একসাথে আগে কতগুলো ওয়ার্ড শিখে ফেললেন? না, আমি কখনো কোনোদিন ভোকাবুলারি মুখস্থ করিনি, কারণ আমার মুখস্থ করার ইয়া খুব খারাপ, মানে আমার ব্রেন খুব উইক, আমি ভুলে যাই। আর আপনি যদি কখনো কোনো জিনিস মুখস্থ করেন সেটা আপনার ব্রেনে থাকবে না, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আপনি ওটা ইউজ করবেন মনে থাকবে না। হ্যাঁ সেটাই। আচ্ছা আপু, আমি তো আজকের ক্লাসের আর্লিয়েস্ট সেশনটা
মিস করছি, আচ্ছা মানে করেছি, সেই জন্য আর কি একটু জানতে চাচ্ছিলাম আর কি কি, ব্যাপারে? যদি কারো ইয়ে না হয়। সেটা হচ্ছে মানে আজকের ক্লাসটা কতক্ষণ থাকবে আর নেক্সট কিভাবে আজকের কি ক্লাসটা প্ল্যান? 1 hour ছিল। we are already we have exceeded our time limit খুবই আর ক্লাসগুলো আপনার 1 hour 1.5 hour এরকমই থাকবে। খুব এনজয় করতেছি 1 আপু hour এর জন্য। একটা ক্লাস। এটা কত দিনের হতে পারে আপু? 24 ক্লাস থাকবে আমাদের আইএলটিএস ক্লাসে, 4টা মডিউলে ইয়ে করানো হবে, এই তো। এখানে কি ধরনের স্টুডেন্ট আপনার অ্যাড হইতে পারবে, মানে যারা কতটুকু আইএলটিএস করতে কোয়ালিফিকেশন চাচ্ছে, থাকলে? যারা আইএলটিএস দিতে চাচ্ছে, আচ্ছা, যারা বাইরে যেতে চাচ্ছে, বিদেশে যেতে চাচ্ছে, পড়াশোনা করতে হোক না না, এটা তো মানে যারা ইন্টারেস্টেড, বাট আছে না একটা ন্যূনতম এই আইএলটিএস এর ন্যূনতম কোনো ইয়ে ক্যাপাবিলিটি থাকবে না, বাট হ্যাঁ আপনার 18 বছরের উপরে বয়স হতে হবে, মিনিমাম এইচএসসি পাস হতে হবে, না হলে আপনি বাইরে কেন যাবেন, কিভাবে যাবেন? আর হচ্ছে যে আপু 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 কোশ্চেনটা ক্লিয়ার হয়নি, আপনি আপনি একটু কোশ্চেনটা নেন। সেটা হচ্ছে মানে আমি বেশ কিছু টিউটোরিয়াল বা অনেক টিচারের লেকচারে জয়েন করেছি, ওইখানে যেটা আমাদের সাধারণ স্টুডেন্টদের যেটা সমস্যা হয়, আপনার হচ্ছে ধরেন উনি ইংলিশেই ওনার ক্লাসটা পরিচালনা করলো, বা এই যে এই ধরনের কিছু খুব ক্রিটিক্যাল সাউন্ড অথবা আপনার ভোকাবুলারি তারা ইউজ করে ক্লাসটা মেনটেন করতেছে। এখন দেখা যাচ্ছে 2-4 জন বা 10 জন বাদে অধিকাংশ স্টুডেন্টই এই ধরনের শব্দ বা এই ধরনের কথার সাথে পরিচিত না। তারা হঠাৎ করে একটা কোর্সে যখন অ্যাটেন্ড করে, তারা কিন্তু খুব বেশি ফলপ্রসূ মানে ওইখান থেকে ভালো রেজাল্ট তারা পায় না। বা আসলে ইটস নাথিং বাট আ বিজনেস। হ্যাঁ, এবং না, একটু শেষ করি আপু। সেই ক্ষেত্রে ধরেন তার কতটুকু মানে ইংরেজির উপরে দক্ষতা থাকলে সেই thorner ক্লাসে আসলে মনে করেন যে না সে ভালো করতে পারবে? একেবারে তো বেসিক লেভেল থেকে এসে তো কেউ খুব ভালো করতে পারবে না। কারণ আমারই একটু আগে লেভেলটা সম্পর্কে কি আপনার আইডিয়া আছে? সিইএফআর লেভেল? না আপু। আচ্ছা, এটা হচ্ছে কমন ইউরোপিয়ান ফরম্যাট ফর কমন ইউরোপিয়ান ফরম্যাট ফর রিমার্কিং আপনার ইংলিশ স্ট্যান্ডার্ড মেইনটেইনের জন্য। এই সিএফআর লেভেলে আপনার A1 থেকে C2 পর্যন্ত কিছু লেভেল আছে। এখানে আমরা যারা আপনার A2 অথবা B1 তাদেরকে ধরি হচ্ছে আপনার বিলো ইন্টারমিডিয়েট, বা আপনার কি বলে ওটাকে লোয়ার ইন্টারমিডিয়েট। B2 থেকে হয় হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট, এবং যখন B2 এর উপরে চলে যান দ্যাটস আপার ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সড লেভেলের। তো আইএলটিএস কোর্সটা আসলে জেনারেলি করা হয় সবার জন্যই, যে যাতে এখানে A1 লেভেলের বাচ্চারা যারা পরীক্ষা দিবে, স্টুডেন্টরা পরীক্ষা দিবে, তারাও যেন কিছু আনসার করে আসতে পারে, C1 লেভেলের যারা পরীক্ষা দিবে তারাও যেন আনসার করতে পারে। আমাদের যে কোর্সটা ডিজাইন করা হবে সেটা এভাবেই করা হবে, যেহেতু আমরা বাংলায় পরিচালনা করার চিন্তা করছি। কারণ আমি আপনাকে খুব ভালো একটা ইংলিশে ক্লাস দিলাম, আপনি আমার ল্যাঙ্গুয়েজই বুঝলেন না, প্রোনাউন্সিয়েশন বুঝলেন না, সেখানে তো আপনার কোনো বেনিফিট হবে না। জি। এবং আপনারা যারাই কোর্স করবেন আপনারা টাকা দিয়ে কোর্স করবেন, সো এই টাকাটা যে আমি আপনাদের কাছ থেকে নিব, এই টাকাটা তো হালাল হবে না। হ্যাঁ, কারণ আপনি কোর্স করে কোনো বেনিফিট পাচ্ছেন না। সো অবশ্যই আমরা ফোকাস করব মিনিমাম যাদের বেসিক লেভেলটা একটু ঝালাই করা আছে তারা যেন বুঝে শুনে ভালো মতো একটা কোর্স এক্সাম দিয়ে 6 থেকে 6.5 পেতে পারে। যারা অ্যাডভান্স আছে, যারা টার্গেট করছে আমার সিএলবি 9 লাগবে, আমার 7 বা 7.5 লাগবে, তারাও যেন সেরকম একটা কিছু হেল্প পারে। হয়তো দেখা যাবে যে খুব 7+ টার্গেট করছে একটা স্টুডেন্ট, তাকে হয়তো আমি একটা এক্সট্রা মডিউল একটা এক্সট্রা আপনার কি বলে কোনো বই দিলাম যে এই অ্যাডভান্স লেভেলের বইটা তুমি ফলো করো। বা হয়তো বা একটু যে ছেলেটা খুব আপনার কষ্ট করছে যে সে মিনিমাম লেভেলটাই করতে পারছে না, অথবা সে বিগিনার লেভেলে, অথবা হয়তো বা সে সাধারণ কিছু ভোকাবুলারি পড়তে পারছে না, তাকে হয়তো আমি একটা ইন্টারমিডিয়েট লেভেলের বা লোয়ার ইন্টারমিডিয়েট লেভেলের বই দিয়ে বলবো যে এখান থেকে ভোকাবুলারি গুলা শিখো। আমি কি আপনার আনসারটা ঠিক? হ্যাঁ হ্যাঁ ম্যাম, একেবারে কাছাকাছি, মানে 90% পর্যন্ত পেয়েছি, আর 10% ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে মানে এই ধরনের কোর্স শুরুর আগে আপনার কোন ধরনের ধরেন ইন্টারভিউ বা এক্সাম, ছোট ছোট এক্সাম গুলো যদি নিয়ে ক্লিয়ার করা যায় যে আমার এই স্টুডেন্টটা বা যে শিখতে আগ্রহী,
হ্যাঁ, সে আসলো ক্লাসে অ্যাটেন্ড করলো, দেখা গেল 10 জনে পারতেছে, ও তার মধ্যে তার কোশ্চেন হয়তো অনেক সময় দিতে পারছে বা পারছে না, এর মধ্যে স্কিপ করে চলে যায়। আমাদের মানে জেনারেলি যে ধরনের কোর্স বা প্রতিষ্ঠানগুলো কোর্সগুলো পরিচালনা করে, এখানেই সবচেয়ে বেশি আমি সমস্যা দেখি। মানে আপার লেভেলে যারা, একটু হায়ার লেভেলে যারা, ওরা ঠিকই তাদেরটা পেয়ে বা তাদের নিজেদেরকে তৈরি করে নিচ্ছে, কিন্তু যারা ক্ষেত্রে হয় কি আপনার একটা অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়ার ব্যবস্থা থাকে। যারা হয়তো বা ওখানে লাইক 48% থেকে 50% এর উপরে মার্কস পাচ্ছে, তাদেরকে আমরা বলি যে ঠিক আছে তুমি আপনি আইএলটিএস করেন। বাট যখন দেখা যায় যে একটু স্কোরটা অনেক কম, তখন তাদেরকে সাজেস্ট করি যে আপনি একটা বেসিক ইংলিশের কোর্স করে এসে তারপর আইএলটিএসটা করেন, কারণ এটা তো আসলে একটা অ্যাসেসমেন্ট টেস্ট, এটা মানে এটা তো আসলে একটা প্রিপারেশন কোর্স, এটা তো আসলে একটা মানে এখানে হাতে ধরে ধরে ইংলিশের, যদি আপনাকে আমার টেন্সটা একদম ধরে ধরে শেখাতে হয়, যদি একদম মনে করেন যে আর্টিকেলস কিভাবে ইউজ করে শেখাতে হয়, তখন তো আপনি অন্যান্য স্টুডেন্টদের সাথে কোপ আপ করতে পারবেন না। জি ম্যাম, জি, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন না ঠিক, এটা হচ্ছে ম্যাম আপনি হচ্ছে যে এই কোর্সটা হচ্ছে যে কিভাবে মানে হচ্ছে যে 4টা মডিউল কিভাবে নেবেন এবং কি হচ্ছে যে সপ্তাহে এটা কিভাবে মেইনটেইন করবেন, তারপর হচ্ছে ইভালুয়েশন প্রসেসটা কেমন হবে, এবং সর্বশেষে আমাদের আউটকামটা কেমন হবে, যদি এরকম একটা রাখার চেষ্টা করব। এবং আমাদের প্রতিটা মডিউল শেষ হলে পরে আমরা একটা এক্সামের ব্যবস্থা রাখবো, যাতে আপনারা ওই মডিউলে কতটুকু আগাতে পেরেছেন সেটা যেন আমরা বুঝতে পারি। আর তারপরে আপনাদের কোনো ফার্দার কোয়েশ্চেন এন্ড কোয়ারিজ থাকলে আপনারা ওই যে সালমানের সাথে যোগাযোগ করবেন, ও হয়তো আপনাদেরকে ডিটেইলস বলতে হবে যে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে বা কিছু, বা কিরকম ফিজ আপনাদেরকে দিতে হবে। আচ্ছা আপু, আপনি কোথা থেকে বলছিলেন? মানে আমি আপনার পরিচয়টা একটু, আচ্ছা আচ্ছা, জাস্ট একটু ইন্ট্রোডাকশনটা দিলে আমার জন্য আর কি ভালো হতো। আচ্ছা, আমি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখন আপনি ঘুমাচ্ছিলেন নাকি ক্লাসে ছিলেন? না না ম্যাম, আমি ছিলামই না। ভাই লেট কামার। আসলে পুরো আমি এখানে বলতে চাই, একটু পুরো ক্লাসটা আমরা রেকর্ড করছি, তো পরে আমরা শেয়ার করে দিব সবাইকে, যাতে রেকর্ডেড লাইভটা আমরা শেয়ার করে দিব। আরেকবার বলতে পারেন আপু? আপু একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপু আপনি ইন্টারমিডিয়েটের মানে লেভেল যেটা বললেন, তো পোস্ট গ্রাজুয়েশনের লেভেলটা মানে কত সিএফআর এর? পোস্ট গ্রাজুয়েট যদি আপনি করতে যেতে চান কোনো দেশে, মানে মাস্টার্স, তাহলে আপনাকে 6.5 অ্যাট লিস্ট, যদি আপনার আইএলটিএস থাকে লিস্ট 6.5, আপনি যে কোনো ভালো দেশে ইয়ে করতে পারবেন, মানে মাস্টার্সের সুযোগ পাবেন। পিএইচডি এর জন্য 7, যেমন যদি পিএইচডি মনে করেন যে ফুল ফান্ডেড পিএইচডি আপনার দরকার, 7.5 ইজ বেস্ট। যেমন আমরা অনেকে, যদি আমি জানি না আপনার কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন কিনা, গভর্নমেন্ট এমপ্লয়ীদের একটা আপনার খুব বড় একটা সুযোগ থাকে প্রাইম মিনিস্টার স্কলারশিপ হোল্ড করার। সেখানে আপনার মাস্টার্সের জন্য যদি আপনি প্রথম 300 র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে যেতে চান, আপনাকে অ্যাটলিস্ট আন্ডারগ্রেডের মাস্টার্সের জন্য 6.5 আইএলটিএস লাগবে এবং পিএইচডির জন্য 7.5 লাগবেই। আচ্ছা, আমি আমার ফেসবুক প্রোফাইলটা সবার সাথে শেয়ার করছি, যদি আরো কোনো কোশ্চেন আপনাদের তারপরে থেকে যায় আপনারা আমাকে পার্সোনালি নক করতে পারেন, and I'm also sharing my number with you. আচ্ছা আপু, আপনার স্কোর কত ছিল? মানে এটা কি ফার্স্ট টাইমই পেয়ে গেছে? মানে না, ফার্স্ট টাইমে আমি দুইবার এক্সাম দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার দুইবারই 7.5 স্কোর ছিল। তো এর নিচে আমার আসে নাই, এখন কি করব, আসে নাই। কেন আসে না এটা জিজ্ঞেস করেন না, আমি জানি না। আমাদের কি এখানে ফনেটিক্স বা অ্যাকসেন্টের উপরে কি কোনো এক্সট্রা ক্লাস থাকে? ক্লাস আমরা হ্যাঁ, আমরা হয়তোবা যে সালমান লার্নিং সেন্টার থেকে আপনারা হয়তোবা ফনেটিক্স এর কোর্স, স্পোকেন ইংলিশের কোর্স আরো পাবেন। বাট আইএলটিএসটা আসলে ঠিক আমরা আইএলটিএসটা কি ফোকাস করব, বলেছিলাম না যে আপনাকে যদি আমার আর্টিকেল ইউজটা শেখাতে হয়, কোন শব্দ কেন উচ্চারণ হচ্ছে সেটা যদি শেখাতে হয়, then you need another course like basic English or spoken English. আশা করছি আমরা ওই স্পোকেন ইংলিশ থেকেও ভালো কিছু সার্ভিস নিতে পারবো অবশ্যই। আই উইল কোঅপারেট। সালমান যেভাবে একদম মানে কোমর বেঁধে নেমেছে আপনাদের সবাইকে ইংরেজি শেখাবেই, তো আশা করছি সালমানের সাথে থাকলে আপনারা ভালো কিছুই পাবেন। থ্যাংক ইউ আপু। সালমান, আমরা কি সালমানের সাথে থাকলে আপু চাইনিজ শিখতে পারবেন? চাইনিজ শিখতে পারবেন ফ্রি, মানে
সাইড বাই সাইড ইংলিশও শিখতে পারবেন। আপু আপু বলছিলেন যে আমাদের মানে একটা টেস্টের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এখন কোন পজিশনে আছি, এখান থেকে ভালো করতে গেলে কিভাবে কি করতে হবে, মানে আমি যদি এখন জানতে পারি আমার পজিশনটা কেমন, তাহলে আমি আমার একটা মানে টার্গেট আমি ঠিক করতে পারবো, ফিক্স করতে পারবো। তো সেজন্য কি আমাদের ওই টেস্ট কি আমাদের ক্লাস শুরুর ফার্স্টেই হবে, মানে ওটা কিভাবে ক্লাসে হবে? আমরা নিতে পারি, হ্যাঁ ক্লাসে একদিন আমরা একটা টেস্ট দিতে পারি, অথবা আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, ওই লিংকটা আপনারা এক্সাম দিয়ে স্কোরটা জানাবেন যে কিরকম আপনাদের স্কোর। প্রথম দিকে জানলে দেখা গেল যে আমি আমার একটা টার্গেট করতে পারলাম যে আমি অ্যাকচুয়ালি কত দূর যেতে পারবো না। রাইট। Okay. Okay, so shall we end up here today? Yep. Sure. আচ্ছা, Salman, do জি, you need to say anything? Yes, I want to say something. আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি যেটা বলতে চাই যে আমরা চাই শিখতে, আমাদের যাদের প্রিপারেশন নেওয়া দরকার, আমি তো টার্গেট নিয়েছি ডিসেম্বরে এক্সামটা দিব, আর যারা ডিসেম্বরে দিবেন না বা আরো পরে দিবেন তারাও কিন্তু শিখে নিতে পারেন বা প্রিপারেশনটা নিয়ে রাখতে পারেন, যাতে যখনই আপনার দরকার তখনই আপনি এই স্কিলটা কাজে লাগাতে পারেন। তো আমরা ইনশাল্লাহ আমি কন্ট্যাক্ট করব, সবার সাথে আবার কন্ট্যাক্ট করব, আপনাদের সবার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, তারপরেও ইনশাল্লাহ আমি সবার সাথে কন্ট্যাক্ট করব। আমার ফোন নাম্বারটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি, যদি আপনারা চান আমাকে কল দিতে পারেন। জি, এই তো আমরা খুব দ্রুত শুরু করতে চাই, আমরা অক্টোবরের 10 তারিখের মধ্যে শুরু করতে চাই। সো আমি সবার সাথে আবার কথা বলবো, আমি সবাইকে ফোন দেব, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা বিশেষ আয়োজন করার জন্য, এবং সকলকে এই বিষয় সম্বন্ধে একটা অবগত প্লাস ধারণা যেটা আমাদের প্রয়োজন ছিল। আশা করি ইনশাল্লাহ আমরা থাকতে পারবো সবাই। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমি অনেক শেষে এসেছি, আপনাদের কোর্স ফি কত? আসলে আমাদের কোর্স ফিটা দেখেন, আমরা কোর্স ফিটা এমন ভাবে করছি, আইএলস একটু কস্টলি, বাইরে অন্যান্য জায়গাগুলোতে 15,000, 16,000, 18,000, 12,000 এরকম এর মধ্যে, কিন্তু আমরা এখানে অনেকটা বলা চলে যে পার্সোনালি পড়াশোনা করার জন্যই আর কি আমরা, যদিও টিচারের সামনে বলা উচিত না, তারপরে আমি অনুমতি নিয়ে নেই। আপু আমি কি বলতে পারবো? আচ্ছা, আমরা আসলে এটা খুবই ওই যে বলে না যে অমুক স্যারের কাছে নামমাত্র মূল্য। জি, আমরা তো কোর্স ফিটা আমরা আপুকে আমরা দিতে চাই 5,000 টাকা করে আমরা দিতে চাই। আমরা এক একটা ব্যাচে 10 জন করে পড়বো, এর বেশি পড়বো না। তাতে আমাদের লাভ হবে যে এই টোটাল জিনিসটাই তো আমরা অনলাইনের উপরে নির্ভর করে, তো ব্যান্ডউইথের একটা ব্যাপার স্যাপার আছে, যে যদি বেশি মানুষ একসাথে পড়ি কমিউনিকেশন গুলো আটকে যাবে। সো আমরা কম মানুষ একসাথে পড়বো, 10 জন করে পড়বো। আমাদের পার পার্সন আমরা আপনাকে 5,000 টাকা করে দেওয়ার চেষ্টা করব, 5,000 টাকাই দিব ইনশাল্লাহ, এই আর কি। আর টোটাল পেমেন্টটা আমাদের বিকাশেই হয়ে যাবে, বিকাশেই আমরা সবার কাছ থেকে পেমেন্টটা নিব, এই আর কি। আর আমি অবশ্যই আবার সবার সাথে 1 by 1 কন্টাক্ট করব। আর এটা হচ্ছে কত মাস এবং কত দিনে শেষ হবে কোর্স? জি আপু, আপনি বলুন কত মাস এবং কত দিন? সরি, হাউ লং ডিউরেশন? 24টা ক্লাস থাকবে, আমরা টার্গেট নিচ্ছি 2 মাসের মধ্যে শেষ করার, বাট যদি আমরা সপ্তাহে 4 দিন ক্লাস অ্যারেঞ্জ করতে পারি সেক্ষেত্রে হয়তো বা 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে। বাট আমার মনে হয় 3 দিন করে কোর্স করলে আপনাদের কি প্র্যাকটিসের সুযোগটা, নিজেরা বাসায় পড়ার একটা সময় পাবেন। তারপরেও আমরা দেখি কি করা যায়। এখন পর্যন্ত 3 দিন ক্লাস নিয়ে আমরা মোটামুটি আগাতে চাচ্ছি। ওকে, ক্লাসগুলো যদি এরকম হয় যে 10 জনের মধ্যে ওই টাইমটাতে, বলুন আপু, বলুন, আপনি শেষ করুন। ওই টাইমটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা কি কনসিডার করা হবে কিনা? 1-2 দিন কনসিডার করা যাবে, বাট আপনাকে যখন শিখতে চাচ্ছেন কিছু একটা, তখন আপনাকে নিজের কাছেও কমিটেড থাকতে হবে যে ওই টাইমে আর কিছু না। এখন যেটা হয় আমাদের সবকিছুই অনলাইন ক্লাস হয়, তো সেটা আর কি একটা প্রবলেম, যে ডিপার্টমেন্টের ক্লাস থাকে অথবা হচ্ছে কেউ যদি চাকরি পড়াশোনা করে। আমাদের ক্লাসগুলো সন্ধ্যার পরে থাকবে,
সেক্ষেত্রে হয়তো বা প্রবলেম হবে না, মানে সেক্ষেত্রে আপনাদের ওই মানে যেমন হচ্ছে আমি ল ডিপার্টমেন্টের, সো আমি আসলে জাজ নিয়োগ পরীক্ষার জন্য ক্লাস করছি একটা জায়গায়, সো ওইটাও মেইনলি হচ্ছে 8টা 8:30টার দিকে থাকে রাত মাঝে মধ্যে, মানে সব সময় না, 2-1 দিন হতে পারে একদম পারে থাকে, সেটা আপনি একটু আমাদেরকে ওই যে সালমান জি। আর আমরা চাইবো যে ক্লাসগুলো সবগুলো ভিডিও রাখার জন্য, যাতে আমরা সবাই, কেউ যদি কারো মিসিং হয় বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে জানতে পারি। হ্যাঁ এটা। জি আপু শেষ করে দেন আপনি। তাহলে আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বা সালমানকে ফোন করে জিজ্ঞেস করে নিয়ে, আজকে আমরা এখানে ইতি টানতে চাচ্ছি আজকের আমাদের ক্লাসে, যদি একটু সবাই অনুমতি দেন। হ্যাঁ অবশ্যই আপু। ওকে, সবার সাথে পরিচিত হয়ে সত্যি খুব ভালো লাগলো, আরো ডিটেইলসে আরো বেশিক্ষণ কথা বলতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার ইনশাআল্লাহ, টাটা। আসসালামু আলাইকুম ভাই, আমাকে একটু নক দিন শরীফুল ভাই। জি জি, আফটার ভিডিও সেশন আমাকে জাস্ট একটা নক দিন।